সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে অ্যাসাইনমেন্ট সমাধান সংক্রান্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে চতুর্থ অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং উক্ত অ্যাসাইনমেন্টটি কিভাবে সমাধান করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, তোমরা এর আগের একটা অ্যাসাইনমেন্টে বিজ্ঞানের কাজ করেছিলে, এটা নির্ধারিত কাজ 2। তো এই চতুর্থ অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ের পার্ট 1 থেকে 3, পার্ট 4 থেকে 6, 7 থেকে 8 এবং সপ্তম অধ্যায়ের পার্ট 9 থেকে 11 পর্যন্ত বিষয়বস্তু লিপিবদ্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এখানে বেশ কিছু প্রশ্নের অবতারণা করা হয়েছে। চিত্রে তোমরা লক্ষ্য করো, প্রথম চিত্রটি মোমবাতির এবং দ্বিতীয় চিত্রটি বরফের। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনগুলো? যে পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে সেটি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। পক্ষান্তরে যে পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না সেটি হচ্ছে অপরিবাহী পদার্থ। বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? গ নম্বর প্রশ্নে আছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। এই যে প্রথম চিত্রে এই যে মোমবাতি প্রজ্বলিত হয়েছে, এখানে কিন্তু মোম গলে পড়ছে, এর কারণ কি? এর পরবর্তী অবস্থা ব্যাখ্যা করতে হবে। এবং ঘ নম্বরের যে প্রশ্ন, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, চলো আমরা এই 4টি সৃজনশীল প্রশ্নের কিভাবে সমাধান করব তা এক নজরে দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। শিক্ষার্থীরা, তোমরা এভাবে লিখবে ক নম্বর প্রশ্নের উত্তর, বিদ্যুৎ পরিবাহী পদার্থ। বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনগুলো? সাধারণত ধাতু সমূহই বিদ্যুৎ পরিবাহী পদার্থ, যেমন তামার তার, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম ও পারদ, এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে, এজন্য এগুলোকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী তার। পক্ষান্তরে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হচ্ছে সকল অধাতু বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ, যেমন কাঠের টুকরা, প্লাস্টিক, কাঁচ, পলিথিন ও রাবার। শিক্ষার্থীরা, এই যে অধাতু, এগুলোর ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ চলাচল করতে পারে না। আশা করি তোমরা ক নম্বর প্রশ্নের উত্তর পেয়েছো। এ পর্যায়ে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্ন ছিল বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? খ নম্বর প্রশ্নের উত্তরটা এরকম করে লিখবে, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ। তামা সহ আরও অনেক ধাতু আছে যেগুলো বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়ে থাকে। তার নির্দিষ্ট কিছু কারণ আছে, নিম্নে তা উল্লেখ করা হলো। কি কি কারণ? তামা বিদ্যুৎ সুপরিবাহী, তামা দামে সস্তা, তামা সহজলভ্য, তামা সহজভাবে কাটা যায় বা জোড়া লাগানো যায়। তামা ছাড়াও অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তীতে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। রূপাও বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু অনেক দাম বেশি। স্টিল অনেক শক্তিশালী, কিন্তু এরা বিদ্যুৎ পরিবাহিতা কম। তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারই কিন্তু সবচেয়ে বেশি সুবিধাজনক। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানতে পারলে বিদ্যুৎ পরিবহনে তামার তার কেন ব্যবহার করা হয়। চলো এ পর্যায়ে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে নিই।
গ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা আমরা কিন্তু চিত্রে দেখেছিলাম যে একটি মোম প্রজ্বলিত আছে। উদ্দীপকের 1 নম্বর চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা। জ্বালানো হলে মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আর আরেকটি অংশ আগুনে গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তরল মোমে থেকে কঠিন মোমে হওয়ার প্রক্রিয়া হলো শীতলীকরণ। শুধু মোমে নয়, মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রে এমনটি হতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বিষয়ের এ পর্যায়ে আমরা সর্বশেষ যে প্রশ্ন সেটির সমাধান দেখব। চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। প্রশ্নটির উত্তর এরকম হবে, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই কিনা। বিশ্লেষণ, 57 ডিগ্রি সেলসিয়াসই হলো মোমের হিমাঙ্ক, কেননা 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম জ্বলতে শুরু করে। আবার মোমের গলনাঙ্কও হয় 57 ডিগ্রি তাপমাত্রায়, অর্থাৎ একই বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই, কিন্তু পানির হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির গলনাঙ্কও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপরে থাকে এবং তা পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে পারিপার্শ্বিক তাপমাত্রায় বস্তুটিকে রেখে দিলে তা ধীরে ধীরে তাপ হারাতে থাকে, ফলে এর তাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা যখন হিমাঙ্ক চলে আসে তখন এটি কঠিনে পরিণত হয়। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটা মন্তব্য দেবে যে একই বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয়। উদ্দীপকের বস্তু দুইটি আলাদা, তাই বস্তু দুইটির হিমাঙ্ক ও গলনাঙ্ক একে অন্যটির থেকে আলাদা। যেমন আমরা দেখেছি যে মোমের চালনাঙ্ক এবং হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, সেখানে পানির গলনাঙ্ক এবং হিমাঙ্কের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং উদ্দীপকের বস্তু দুইটির গলনাঙ্ক এবং হিমাঙ্ক আলাদা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলে অ্যাসাইনমেন্টের সমাধান এবং সিলেবাস সংক্রান্ত ভিডিও নিয়মিত আপলোড করা হয়। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।